আজকের ক্লাসে আমরা তোমাদের পরীক্ষার মধ্যে আসার মতো এরকম একটা 4 মার্কের অঙ্ক করব। আর এই অঙ্কটা আসছে হচ্ছে এনইউ অনার্স 2012 সালে আসছে। বলতে এই যে এটা যে হচ্ছে আমরা একটা ক্লাস করব, হচ্ছে আজকের ক্লাসটা যেটা করব এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের উপর। আর এটা হচ্ছে মিসিং অ্যামাউন্টে ট্রায়াল ব্যালেন্স। এই অঙ্কগুলো তোমাদের 4 মার্কের জন্য হচ্ছে ধরো 90% কনফার্ম থাকতে পারো আসতে পারে এবারের পরীক্ষার মধ্যে। আচ্ছা, তো এই অঙ্কগুলো যখন করবা একটা মিসিং অ্যামাউন্ট দেওয়া থাকবে, যে রেওয়া মিলের মধ্যে একটা মিসিং অ্যামাউন্ট দেওয়া আছে আমাদের ক্যাশের, এটা বের করতে হবে, প্লাস আমাদেরকে রেওয়া মিল করতে হবে রেওয়া মিলের মাধ্যমে। আচ্ছা, আর আমরা রেওয়া মিল করতে গেলে আমরা সবাই জানি তো কি কি আমাদের জানতে হবে। রেওয়া মিলের মধ্যে ডেবিট পাশে কোনগুলো আসে? ডেবিট পাশে আসবে হচ্ছে তোমার সম্পদ, খরচ আর হচ্ছে উত্তোলন, এই তিনটা জিনিস আসবে ডেবিট পাশে। আর ক্রেডিট পাশে যাবে হচ্ছে তোমার আয়, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব, বলতে হচ্ছে ক্যাপিটাল, মালিক যেগুলা মালিকের অধিকার আছে ওইগুলার যাবে আর কি মালিকানা সত্ত্ব, যে জিনিসটা এটা যাবে হচ্ছে তোমার ক্রেডিট পাশে, ক্যাপিটাল যাবে ক্রেডিট পাশে। আচ্ছা, আমাদের প্রশ্নে যে বলা আছে খেয়াল করো, দ্য অ্যাকাউন্টস ইন দ্য লেজার অফ স্পিডলি ডেলিভারি সার্ভিস কন্টেইন দ্য ফলোইং ব্যালেন্স ইন জুলাই 31, 2012 সালে। এখানে যেটা বুঝাইছে একটা লেজার মানে খতিয়ানের ব্যালেন্স দেওয়া আছে। এই খতিয়ান গুলা থেকে আমাদের কি করতে হবে? প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, আমাদেরকে একটা রেওয়া মিল তৈরি করতে হবে। এন্ড ফিল দ্য মিসিং অ্যামাউন্ট ফর ক্যাশ, আমাদের এই যে নগদ যে ক্যাশের যে মিসিং অ্যামাউন্ট আছে, এই আমাদের মিসিং অ্যামাউন্টটা বের করতে হবে রেওয়া মিলের মাধ্যমে। তো আমরা রেওয়া মিলের মাধ্যমে করব। রেওয়া মিল করতে গেলে প্রথমে মনে রাখবা সম্পদ, কারেন্ট অ্যাসেট গুলা লিখবা, চলতি সম্পদ গুলা প্রথমে লিখবা, তারপরে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে স্থায়ী সম্পদ লিখবা। তারপরে হচ্ছে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল দায় থাকলে দায় লিখবা। তারপরে আয় গুলা লিখবা, তারপরে মালিকানা সত্ত্ব গুলা লিখবা, বলতে ক্যাপিটাল প্লাস হচ্ছে ড্রয়িং। তারপরে হচ্ছে যোগ মিলিয়ে ফেললে অঙ্কটা মিলে যাবে। আচ্ছা, প্রথমে খেয়াল করো, ঘর সম্পর্কে সবার আইডিয়া আছে তো না? ট্রায়াল ব্যালেন্স, তারপরে হচ্ছে দিবা ডেট দিবা, তারপর সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, প্রথমে দেওয়া আছে আমাদের কি অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমাদের একটা সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ না, দেনাদার আমাদের একটা সম্পদ, চলতি সম্পদ। তো আমরা এই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে শুরু করব। খেয়াল করো, এই যে ক্যাশ যেটা আছে না, এটা খালি রাখবা। এই যে ক্যাশ লিখে, এটা তো ব্যালেন্সিং ফিগার, তারা তো অঙ্ক করে ফেলছে। তো আমরা এটা অঙ্কটা পরে দেখবো আমাদের এই অঙ্কটা মিলছে কিনা। হ্যাঁ, প্রথমে ক্যাশ লিখে এটা ঘরটা ফাঁকা রাখবা। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবা 8,642 টাকা, এই যে 8,642 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এটা অ্যাকাউন্টস পেয়েবল, এটা আমার একটা দায়। এই যে তারপরে আছে হচ্ছে ক্যাশ, ক্যাশ তো প্রথমেই লিখবা, ক্যাশ দিয়ে শুরু করতে হবে অঙ্ক। তারপরে হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্ট, এটা একটা চলতি সম্পদ, এটা পরে আসবে। আম নোটস পেয়েবল না, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স এটা যে বলা আছে এটা হচ্ছে আমার একটা চলতি সম্পদ, প্রথমে এটা লিখতে হবে। তো প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে কত টাকা? 1968 টাকা, 1968। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স লিখবা, লিখে 1968 টাকা। আচ্ছা, এই যে প্রিপেয়ার, আচ্ছা রিপেয়ার এক্সপেন্স, এক্সপেন্স গুলো পরে লিখবো। প্রথমে আগে দেখি আর কোনো সম্পদ আছে কিনা। আর কোনো সম্পদ নাই, তার মানে আমাদের এখন খরচ গুলা লিখতে হবে, বা দায় গুলা লিখবা। খরচ গুলা লিখলে পারো, এখন দায় গুলা লিখতে পারো। দায়গুলা না, সরি। এখন প্রথমে তো হচ্ছে চলতি সম্পদ লিখলা, তারপর আমাদের স্থায়ী সম্পদ লিখতে হবে। স্থায়ী সম্পদ একটা আছে, যে ডেলিভারি ইকুইপমেন্ট নামে একটা সম্পদ আছে, 49,360 টাকা। এই ডেলিভারি ইকুইপমেন্ট লিখবা, ডেলিভারি ইকুইপমেন্ট 49,660 টাকা। এখন আমাদের দায়ের দিকে যেতে হবে, আমাদের সম্পদের কাজ শেষ। এখন খেয়াল করো দায় কোনটা আছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল একটা দায় আছে 7,396 টাকা। এই দায়টা লিখতে হবে। দায়েরটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। দায়, আয় আর হচ্ছে তোমার মূলধন, এগুলো আমাদের ক্রেডিট পাশে যাবে। নোটস পেয়েবল 18,450 টাকা। না, নোটস পেয়েবল না, সরি, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল 7,396 টাকা, যে খেয়াল করো। অ্যাকাউন্টস পেয়েবল 7,396 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল এর পরে কি আছে আমাদের? ইন্স্যুরেন্স নোটস, এই যে নোটস পেয়েবল 18,450 টাকা নোটস পেয়েবল, এটা আমার একটা দায়। নোটস পেয়েবল 18,450 টাকা। তারপর আর কি দায় আছে? আম, এই যে স্যালারিস পেয়েবল, স্যালারিস পেয়েবল একটা দায়, এটা তোমার খরচ প্রদান করো না, এখনো বকে আছে, খরচ তোমাকে প্রদান করতে হবে, তার মানে তুমি তার কাছে দায়বদ্ধ, এটা একটা তোমার প্রতিষ্ঠানের দায়। তো দায়টা লিখতে হবে, স্যালারিস পেয়েবল 815 টাকা।
স্যালারিজ পেয়েবল 815 টাকা। এখন আমরা কি লিখবো? এখন আমাদের সম্পদের কাজ শেষ, দায়ের কাজও শেষ। এখন আমরা মালিকানা সত্ত্বের কাজ করব। মালিকানা সত্ত্বের মধ্যে কয়টা? দুইটা জিনিস থাকে রেওয়ামির মধ্যে, একটা হচ্ছে তোমার ড্রয়িং, আর একটা হচ্ছে তোমার ক্যাপিটাল। এই যে, তো প্রথমে লিখবো আমরা ড্রয়িং। ড্রয়িং কত টাকা দেওয়া আছে? 7,700 টাকা দেওয়া আছে, মানে মালিক কর্তৃক উত্তোলন। তো এখন লিখবো আমরা ড্রয়িং, লিখবো 700 টাকা ডেবিট পাশে, ড্রয়িং তো ডেবিট পাশে যাবে। আর ক্যাপিটাল হচ্ছে কত টাকা? 44,636 টাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল, মালিকের মূলধন। এখন আমরা ক্যাপিটাল লিখবো, ক্যাপিটাল হচ্ছে 44,636 টাকা। আয়, আমাদের সম্পদের কাজ শেষ, দায়ের কাজ শেষ, মালিকানা সত্ত্বের কাজ শেষ। এখন আমরা লিখবো আয়ের কাজ। এখন আমরা আয় লিখবো। আয় কোনগুলো আছে এখানে খেয়াল করো। এক্সপেন্স না, এক্সপেন্স, এই সার্ভিস রেভিনিউ 10,600 টাকা, এটা আমার একটা আয় প্রতিষ্ঠানের। সার্ভিস রেভিনিউ 10,600 টাকা, এটা আমাদের প্রতিষ্ঠানের একটা আয়। 10,600 টাকা, তো আমরা এটা লিখবো এখন। সার্ভিস রেভিনিউ 10,600 টাকা, 610 টাকা, 610 টাকা, এটা আমাদের একটা আয়। আয় লিখবো। আর কোন আয় আছে? ড্রয়িং, ক্যাপিটাল না, আর কোন আয় নাই। তার মানে এখন আমাদের খরচগুলো লিখে দিলে আমাদের অঙ্ক মিলে যাবে। খরচ কি আছে? গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স, এটা আমার একটা খরচ। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও একটা আমার খরচ। রিপেয়ার এক্সপেন্স, মেরামত খরচ, এটাও একটা খরচ। তারপরে স্যালারিস এক্সপেন্স, এটাও আমার খরচ। এই সবগুলো এখন আমরা এখানে লিখে দেব, যে স্যালারিস এক্সপেন্স, তারপরে গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স, তারপরে হচ্ছে রিপেয়ার এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখন আমরা যেই পাশটা বড়, যেই পাশে টাকা বেশি, এই পাশটা আগে নামাবো। হ্যাঁ, যেই পাশে টাকা বড় সেই পাশের টাকাটা আমরা নামাবো। বলতে, যেহেতু ক্যাশ ডেবিট পাশে থাকবে, বুঝো, যেহেতু আমাদের ক্যাশের কোন মিসিং ফিগারটা দেওয়া আছে, এই যে ক্যাশের, তো এই ক্যাশটা ডেবিট পাশে, তার মানে ডেবিট পাশে টাকা অবশ্যই কম হবে। তো আমরা ক্রেডিট পাশটাকে নামাবো যোগ। ক্রেডিট পাশ যোগ নামায় দেখলাম 81,960 টাকা। 81,960 টাকা। তার মানে এখন আমরা এদিকেও 81,960 টাকা লিখে দিব। লিখে এখন এই পাঁচটা যোগ করব। এই পাঁচটা যোগ করার পরে যেই টাকাটা কম থাকবে, এই যে আমরা এই পাঁচটা যোগ করার পরে 14,567 টাকা কম থাকবে, তোমরা যোগ করে নিবা। যোগ করলে 14,567 টাকা কম থাকবে। এই এই যে কম টাকাটা, এটাই আমার ক্যাশের টাকা। তার মানে এই যে মিসিং ফিগারটা আছে, এই টাকাটাই আমার মিসিং ফিগার। এই টাকাটাই আমার ক্যাশ। সাইডে লিখে দিবা ব্যালেন্সিং ফিগার। হ্যাঁ, সাইডে ব্যালেন্সিং ফিগার লিখে দিবা, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এটার জন্য তোমরা পাবা 4 মার্ক। এই ধরনের অঙ্ক ট্রায়াল ব্যালেন্স থেকে আসে সচরাচর পরীক্ষার মধ্যে। অবশ্যই এই ধরনের অঙ্কগুলো করে যাবা। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি তোমরা আমার কাছে জুমে সরাসরি পড়তে চাও, বলতে যাদের সরি, যাদের এখনো অ্যাকাউন্টিং বই শেষ হয় নাই, পরীক্ষার, তোমাদের পরীক্ষার বেশি দিন নাই, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, তার মানে পরীক্ষা হয়ে যাবে ইদানিং এর মধ্যেই। তো তোমরা যদি এই স্বল্প সময়ের মধ্যে তোমরা 5 নাম্বারটা তুলতে চাও, সেই ক্ষেত্রে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01017364527271। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ দিবা। তাহলে তোমরা যারা পরীক্ষায় পাশ করতে চাও স্বল্প সময়ের মধ্যে, অবশ্যই তোমরা আমার কাছে এই কোর্সে ভর্তি হতে পারো। কোর্স ফি খুবই সামান্য, যোগাযোগ করবা। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আর পড়ালেখা কন্টিনিউ করো, অঙ্ক সাবজেক্ট পড়তে হবে, না পড়লে তোমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে না।